আকাশের অবস্থা বেজায় খারাপ। দিন ছোট, রাত বড়। সূর্য ডুবে যাওয়ার আগেই চারপাশ ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে। মেঘগুলো যেন কোষ্টি পাথরের মতো কালো। এক্ষুনি আকাশ ফুঁড়ে নেমে আসবে হাড় জমানো বৃষ্টি। প্রতি মঙ্গলবার এই কনকনে শীতেও বাঁশবেড়িয়া গ্রামের দক্ষিণে বিশাল মাছের হাট বসে। গ্রামের মানুষজন শেষবেলায় সেই হাটে কেনাকাটা করতে আসে। রতন, গণেশ আর সুবোধ তিনজনে গিয়েছিল তাদের সবজিপত্র বিক্রি করতে। শীতে কাঁপতে কাঁপতে হলেও মানুষের ভিড়টা এখন একটু বেশি। হাটে মালপত্র বিক্রি করে গরুর গাড়িতে চেপে বাড়ি ফিরতে ফিরতে তাদের অনেকটাই দেরি হয়ে গেছে। ঘড়ির কাঁটা তখন 7টা পার, কিন্তু কুয়াশার দাপটে মনে হচ্ছে যেন মধ্যরাত। গরুর গলায় বাঁধা ঘণ্টির শব্দটুকু যেন কুয়াশার ভারে স্তব্ধ হয়ে আসছে। এই গণেশ, আর কত দূর রে? গরুটাও যেন আজ কেমন আস্তে আস্তে যাচ্ছে। আরে বলিস না রতনদা, শীতে তো হাত পা একেবারে অবশ হয়ে আসছে। আরে এই গরুগুলোকে কি বলবো, হ্যাঁ, দেরি হলো বলেই তো চিন্তা হচ্ছে। এখন আবার ওই শ্যাওড়াতলা পেরোতে হবে। হ্যাঁ, ও হ্যাঁ। চুপ কর তো গণেশ, ওই জায়গাটার নাম মুখে আনিস না। শুনেছে এই কনকনে শীতে শ্যাওড়াতলা নাকি আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। আরে বাবা, এত ভয় পাস না, তোরা দুজন চুপচাপ বসে থাক, আমি তো আছি। আমি লণ্ঠনটা ভালো করে ধরছি। গণেশ, আর তুই গরুগুলোকে ছোটা। তারা না করলে আজ রাতটা মনে হচ্ছে ওই শ্যাওড়া তলার ধারেই কাটাতে হবে। রতন লণ্ঠনটা খুলে উঁচিয়ে ধরল। পিছনে বাঁধা আছে কয়েকটা বস্তা, বিক্রি না হওয়া সবজি, কিছু মাছ আর ঘরের জন্য কেনা সামান্য জিনিস। বাঁশবেড়িয়া গ্রামের মানুষের জীবিকা বলতে কেবল চাষাবাদ আর মাছ ধরা, কিন্তু এখন তাদের মন নেই কোনো ফসলে, আর কোনো মাছেও নেই লোভ। এখন তাদের একমাত্র চিন্তা ওই শ্যাওড়াতলা। গ্রামের সীমানায় যেখানে শেষ বাঁশঝাড়ের সারি মিশে গেছে অন্ধকারের সাথে, সেখানেই শ্যাওড়াতলা। কথিত আছে শীতের এই ঘন রাতে শ্যাওড়াতলার নিচে কোনো অতৃপ্ত আত্মা নাকি শিকার খোঁজে। কুয়াশা যখন জমাট বাঁধে তখন সেই আত্মা শরীর পায়। কি হলো রে? কিসে ধাক্কা মারলি রে গণেশ? জানি না, আমি জানি না। আমি আমি নামবো না, আমি নামবো না, আমি নামবো না। কেউ যেন কিছু একটা ফেলে দিল আমাদের গাড়ির সামনে। দেখো রতনদা, লণ্ঠনটা কাছে নিয়ে দেখো। এ কি, এখানে এখানে হাড় কেন? কি কি ওটা রতনদা? হ্যাঁ, কিছু না, শুকনো ডালপালা। চল গণেশ, চল চল, আর এক মুহূর্ত নয়। যতক্ষণ না শ্যাওড়াতলা পার হচ্ছি ততক্ষণ যেন যেন কেউ একটা কথাও না বলে, একেবারে চুপ। হ্যাঁ, চল 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 চল। রতন, গণেশ আর সুবোধ এখন ভয়ে কাট। তাদের গরুর গাড়ি ধীরে ধীরে শ্যাওড়াতলার দিকে এগিয়ে চলল। চারপাশে কেবল ঘন কুয়াশা। তারা তিনজনই বুঝতে পারছে এই রাতটা হয়তো তাদের জন্য একটা অজানা বিপদ ডেকে আনছে। বেশ কিছুদিন ধরে এই বাঁশবেড়িয়া গ্রামে কিছু অদ্ভুতুড়ে কার্যকলাপ শুরু হয়েছে, তাও আবার এই শ্যাওড়াতলায়। প্রায় আধ কিলোমিটার ফাঁকা মাঠের মাঝখানে একটা পুরনো বিশাল পুকুরের ধারে অবস্থিত এই শ্যাওড়া গাছটি। গ্রামের আর কোথাও এমন বিশাল গাছ দেখতে না পাওয়া গেলেও এই শ্যাওড়া গাছটি যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মনে হয় কোনো পিশাচের দল নজর রেখে চলেছে এই বাঁশবেড়িয়া গ্রামের চারপাশে। কি হলো রে? কিসের শব্দ রে এটা? আরে বাবা,
এইটা কে করলি রে? হে কি গন্ধ, যেন পচা পাকাল মাছের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। কি রে গনসা, এটা তুই কি করলি? এরকম একটা ভয়ানক জায়গায় তোর ওইসব আসছে? আমি 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 কি করব রতনদা, ভয়ে পেটের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠলো, তাই পেটের গ্যাসটা বেরিয়ে গেল। তুই তো শ্যাওড়াতলার পিশাচটাকে গ্যাসের বোমা মেরে তাড়াতে চাইছিস? তা তোর সাহস তো কম নয় রে। এই গণেশ, তোর জন্য ওই গরুগুলো ভয়ে থমকে গেছে। আরে ধুর বাবা, তোমরা শুধু ইয়ার্কি মারছো। দেখবে এই গ্যাসে হয়তো ওই পিশাচটা মাথা ঘুরে পড়ে যাবে। তাহলে কিন্তু তোকে এই শ্যাওড়াতলাতেই নামিয়ে দেব। চল গণেশ, গরুগুলো ছোটা। শ্যাওড়াতলার কাছে আসতেই ওদের নাকে ভেসে এলো একটা বিশ্রী পচা গন্ধ। সেই পচা গন্ধে তাদের গরুর গাড়ির চাকা যেন থমকে দাঁড়িয়ে পড়েছে। তারা যেন অস্থির হয়ে উঠেছে সেই গন্ধে। দম বন্ধ হয়ে আসছে সবার। চারপাশটা ভালো করে তাকিয়ে দেখতে লাগলো তারা তিনজন। চারপাশে দেখলো কোথাও কিছু নেই। হঠাৎ কোথা থেকে একটা হিস হিস করে শব্দ ভেসে আসছে। জ্যাঠা, কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। এই পচা গন্ধ কোথা থেকে আসছে, আর এই শব্দটা কোথা থেকে আসছে? একটু চুপ কর, ভালো করে বুঝতে দে ব্যাপারটা। গতিক সুবিধের মনে হচ্ছে না আমার। তারা তিনজন চারপাশটা ভালো করে দেখতে লাগলো। বিশ্রী গন্ধে তাদের দম বন্ধ হয়ে আসছে। গরুগুলো সামনে আর এগোতেই চাইছে না। ঠিক এমন সময় তাদের নজর পড়ল শ্যাওড়া গাছের উপরের দিকে। আর সেই দৃশ্য দেখে তিনজনের চোখ আটকে গেল। ওটা ওটা কি রে রতন? মানুষ নাকি অন্য কিছু? কি নিয়ে যাচ্ছে ওটা মুখে করে? হ্যাঁ, ওটা কি? বাঁচতে হলে মুখটা মুখটা বন্ধ কর সুবোধ। চুপ, একদম চুপ। দাদা, ও দাদা, আমি তো চোখ ফেরাতে পারছি না। এটা এটা নিশ্চয়ই ওই শ্যাওড়াতলার। এই গণেশ, তুই বসে বসে কি রঙ্গ দেখছিস? মরবি নাকি পিশাচের হাতে? জোরে ছোটা গরুগুলোকে তাড়াতাড়ি। যদি এক চুলো দেরি হয় আমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না। চল 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 চল। রতনের কথা কানে যেতে গণেশ যেন হুঁশ ফিরে পেল। আচমকা চোখের সামনে সেই পিশাচকে দেখে গণেশ ভিমড়ি খাওয়ার মতো হয়ে গিয়েছিল। রতনের কথা মতো সে যত জোরে পারে গরুগুলোকে ছোটাতে লাগলো। তারা তিনজন এতক্ষণে বুঝতে পারল এই শ্যাওড়াতলায় কি বিভীষিকা বাসা বেঁধেছে। চণ্ডীমণ্ডপে মাচায় গ্রামের সবাই বসে তখনও গল্পগুজব করছে। তবে আলোচনা এখন আর চাষবাস বা ফসল নিয়ে নয়। গত কয়েক মাস ধরে গ্রামে ঘটে যাওয়া অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আর শ্যাওড়াতলার অভিশাপ, এই নিয়েই মানুষের মনে এখন গভীর আতঙ্ক। বাইরে শীতের কনকনে হাওয়া আর কুয়াশার সাথে ভিতরের এই ভয় যেন সবাইকে আরো কাবু করে ফেলেছে। সবাই এবার তোমরা বলো, শীত তো শুরু হলো মাত্র, আর গত মাসেই তো 3টে লাশ পাওয়া গেল। সবাইকার মুখেই এক কথা, আর কতদিন এইভাবে চলবে? হ্যাঁ যেটা এইবার ব্যাপারটা আর চাপা থাকছে না। একটা দুটো নয় গো, গত 4 মাসে 5-5টা তাজা প্রাণ চলে গেল, আর প্রত্যেকটা লাশই শ্যাওড়াতলার কাছাকাছি অর্ধেক খাওয়া অবস্থায়। লাশগুলোর অবস্থা তো আর বলার মতো নয়। শরীর থেকে মাংস যেন ঠান্ডা ধারালো কিছু দিয়ে টেনে হিচড়ে ছেঁড়া হয়েছে। এখন তো সন্ধে নামলেই ছেলেপিলেরা ঘরের বাইরে যেতে সাহস পায় না। শ্যাওড়াতলার দিকটা একটা মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে। আরে বঞ্চানন, কথাটা তুই ঠিকই বলেছিস। আমরা ভেবেছিলাম এটা সাধারণ কোনো জানোয়ারের কাজ, কিন্তু মানুষের লাশের পাশে তো অন্য কোনো পশুর পায়ের ছাপ পাওয়া যায়নি।
শেওড়া তলায় কি সত্যি কোনো অশুভ শক্তি বাসা বাঁধলো? যেটা আমার মনে হয় কি, আমরা আর আলো দিয়ে বা বাঁশ দিয়ে কিছু ঢাকতে পারবো না। শেওড়াতলার কাছে যে কুয়োটা আছে, ওই কুয়োটাকেই কোনোভাবে বন্ধ করে দিতে হবে। ওটাই সব বিপদের মূল। না না জ্যাঠা, কুয়ো বন্ধ করলে হয় নাকি? ওটা তো 100 বছরের পুরনো। লোকে বলে কুয়োর ভেতরে একটা মন্দির ছিল। বড় করতে গেলে যদি উল্টো আরো বড় বিপদ ডেকে আনি। আরে ঠিক আছে ঠিক আছে, আর তোরা একটু চুপ কর। কুয়ো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না, তবে একটা কাজ করতে হবে। আমি ভাবছিলাম শেওড়া গাছটা যেটা কুয়োর উপর ঝুঁকে আছে, ওই গাছটার কয়েকটা পুরনো ডাল কেটে ফেললে কেমন হয়? আগে ডাল কাটবেন, তাতে কি হবে? ওই ডালগুলো বড্ড অন্ধকার করে রাখে আর কুয়াশা জমারও কারণ হয়। গাছের ডাল কেটে দিলে যদি আলো পড়ে, যদি ওই অশুভ শক্তিটা কিছু হলেও দুর্বল হয় আর কি। এতে কারোর কোনো আপত্তি আছে কি? না না, আপত্তি কেন থাকবে? গাছ কাটলে যদি গ্রামে শান্তি ফেরে, আমাদের তো একটাই প্রার্থনা, যে কোনোভাবে এই শীতের অভিশাপ থেকে বাঁচার দরকার। আপনি কালকেই লোক লাগিয়ে দিন জ্যাঠা, কালকেই লোক লাগিয়ে দিন। মণ্ডল জ্যাঠা এবং গ্রামের বাকি প্রবীণরা সবেমাত্র একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা ভাবছেন শেওড়াতলার ডালপালা কেটে দিলেই বুঝি এই মাসের পর মাস ধরে চলতে থাকা মৃত্যু আর আতঙ্কের অবসান হবে। কিন্তু তারা জানতেন না, যে বিপদ তারা এড়াতে চাইছেন তা ততক্ষণে তাদের গ্রামের দিকেই ধেয়ে আসছে। আরে ওটা কিসের শব্দ? এত রাতে কে এমন করে আসছে? হ্যাঁ, আলোটা ভালো করে ধর তো, রতন না? কি হয়েছে তোদের? জ্যাঠা, জ্যাঠা গো, সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের বাঁচান জ্যাঠা। আমরা 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 দেখে এসেছি আমরা। এই কি দেখে এসেছিস রতন? শান্ত হয়ে বল, কেন এত রাতে এভাবে ছুটে এলি? হ্যাঁ, আমরা আমরা শেওড়াতলায় ওইখানে ওইখানে একটা ছায়া মূর্তি, মুখে করে মানুষের কাপড়। হ্যাঁ হ্যাঁ, একটা 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 সাদা সাদা কাপড়। জিনিসটা মানুষেরই ছিল, গাছের উপর উঠে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন লাশ ছিঁড়ে খাচ্ছে। চণ্ডীমণ্ডপের সবাই শেওড়াতলা এবং লাশ ছিঁড়ে খাচ্ছে শুনে হতভম্ব। কেউ কেউ ভয়ে ভয়ে ফিস ফিস করছে। স্থির হ তোরা। এই, তোরা কি সব বলছিস? তোরা ঠিক দেখেছিস নাকি ভয়ে ভুলভাল বকছিস? হ্যাঁ জ্যাঠা বিশ্বাস করো, আমরা নিজের চোখে দেখেছি একটা পিশাচটা একটা মানুষকে কামড়ে ধরে ওই শেওড়া গাছের ওপর উঠে গেল। তার মানে আমরা যা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি। ওইখানে কোনো অশুভ আত্মা বাসা বেঁধেছে। রতন, তোরা ঠিক বলছিস তো? আর দেরি করা যাবে না। ওইখানে যদি সত্যি কোনো জানোয়ার বা অন্য কিছু থাকে, তবে আমাদের এখনই যেতে হবে। রতন, সুবোধ, গণেশ, তোরা কি আমাদের পথ দেখাতে পারবি? না জ্যাঠা, আমি পারবো না। আমি পারবো জ্যাঠা, আর দেরি নয়, চলো চলো। রতন, গণেশ আর সুবোধের মুখ থেকে সেই ভয়ঙ্কর বর্ণনা শুনে আর এক মুহূর্ত দেরি করল না কেউ। ডাল কাটার চিন্তা ভুলে হাতে মশাল আর লাঠি নিয়ে চণ্ডী মণ্ডপের সমস্ত পুরুষ বেরিয়ে পড়ল সেই শেওড়াতলার দিকে। সবাই একবার এইখানে আসো, দেখো কি ভয়ঙ্কর দৃশ্য। পঞ্চাননের কথায় সবাই গাছটির কাছে গিয়ে থমকে দাঁড়ায়। কাছে গিয়ে তারা যা দেখল তাতে তাদের নিঃশ্বাস আটকে গেল। গাছটির নিচে
এবং ডালপালায় ছেঁড়া কাপড়ের টুকরো লেগে আছে। এর সঙ্গে গাছের গায়ে কালচে জমাট বাঁধা রক্ত। দেখে মনে হচ্ছিল যেন কোনো হিংস্র প্রাণী কাউকে নির্মমভাবে টেনে হিঁচড়ে উপরের দিকে নিয়ে গেছে। এই দেখো জ্যাঠা, আমি যা বললাম সেটাই হয়েছে। এই দেখো, এখানে কাপড়ের টুকরো লেগে আছে। মানুষটা মনে হয় ওই গাছের উপরেই আছে। হ্যাঁ, তাই তো দেখছি। তোরা যা বললি সেটাই তো সত্যি দেখছি। তাহলে জ্যাঠা, এখন আমরা কি করব? ব্যাপারটা আমার ভালো ঠেকছে না, তাই এখন আমরা কিছুই করব না। যে যার বাড়ি ফিরে চল, যা করার কাল সকালে করতে হবে। মণ্ডল জ্যাঠার কথা শেষ হতেই সবাই যে যার বাড়ির দিকে রওনা দিল। এত কিছু ঘটে যাওয়ার পর সবার আর বুঝতে অসুবিধা হলো না, কোনো এক অশুভ শক্তি জেগে উঠেছে এই শেওড়াতলায়। ভোরের আলো সবেমাত্র ফুটেছে। গ্রামবাসীরা সবাই জড়ো হয়েছে বুড়ো চণ্ডী মণ্ডপে। মণ্ডল জ্যাঠা গ্রামবাসীদের উদ্দেশ্যে কি সব বলে চলেছে। তখনও একজন একজন করে গ্রামের মানুষ জড়ো হচ্ছে। তোমরা শোনো সবাই, কালকে এই শেওড়াতলায় যেসব দৃশ্য দেখা গেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই গ্রামে কোনো পিশাচ আস্তানা গেড়েছে। বেশি দেরি না করে যা করার আজকেই করতে হবে। তাই সুবোধ আর গণেশকে পাঠানো হয়েছে দ্রুত ওঝার কাছে। তিনি এলেই কি করতে হবে আর কি করতে হবে না বলে দেবেন। মণ্ডল জ্যাঠার কথা শেষ হতেই গণেশ আর সুবোধ রুদ্র ওঝাকে নিয়ে হাজির হয়। মণ্ডল জ্যাঠা বলেন, আসুন আসুন বাবা, আসুন। আপনি সবই শুনেছেন ওদের মুখ থেকে। আমি আর কি বলি বলুন। এবার আপনি বলুন, আমরা কি করব? আমি সবই শুনেছি ওদের মুখ থেকে। চল, আগে আমাকে ওই শেওড়াতলায় নিয়ে চল, তারপর আমি বলছি কি করতে হবে। তার আগে দুজনকে নিয়ে যেতে হবে যারা ওই শেওড়া গাছ কাটতে পারবে। রুদ্র ওঝার কথা মতো গ্রামের সবাই রওনা দিল সেই শেওড়াতলার দিকে। গ্রামের দুই একজন কুড়ুল হাতে এগিয়ে চলেছে সেই শেওড়াতলার দিকে। বাবা, এবার বলুন আমরা কি করব? দাঁড়া, একটু আমাকে একবার ভালো করে দেখে নিতে দে। রুদ্র ওঝা শেওড়া গাছের ডালগুলোর দিকে তাকিয়ে ভালো করে কি যেন দেখতে লাগলো। তার সেই দুটি চোখ যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে। তার দেখা দেখি গ্রামের সবাই গাছের উপর তাকিয়ে রয়েছে, কিন্তু কোথাও কিছু নেই। অথচ তারই মাঝে একটি পুরনো মোটা ডাল যেন হাওয়ায় দুলছে। অথচ আশেপাশের সব গাছ শান্ত, লেশ মাত্র হাওয়া বইছে না। হঠাৎ রুদ্র ওঝা বলে ওঠেন, নে নে, তাড়াতাড়ি উঠে পড়। আরে এই যে, এই ডালটা এবার কাট। রুদ্র ওঝার কথা মতো দুজন তাড়াতাড়ি শেওড়া গাছে উঠে ডালটা কাটা শুরু করল। সাথে সাথে গাছের মাথা থেকে ভেসে এলো অপার্থিব চিৎকার, যেন কেউ হুঙ্কার করে বারণ করছে গাছ না কাটতে। সেই চিৎকার শুনে তৎক্ষণাৎ দুজনে গাছ কাটা বন্ধ করে দিল। বাবা, এবার আমরা কি করব বাবা? গাছ কাটার ফলে ওই পিশাচ রেগে গেছে যে। ভয় পাস না তোরা, গাছ কাট। যা করার আমি করব। গাছের ডালটা ভালো করে কাট। ডালটা মাটিতে পড়তেই দেখা গেল তার ভেতর একটা কঙ্কাল আটকে আছে। এটা কি জ্যাঠা? এটা তো কঙ্কাল। তার মানে ওই পিশাচ কাউরে মেরে তার রক্ত মাংস ছিঁড়ে খেয়েছে। আর এটা তারই কঙ্কাল। সবাই একে নিয়ে যাও, ওর সৎকারের ব্যবস্থা করো। এবার যা করার আমি করব। আজকে রাতেই সেই পিশাচের শেষ রাত হবে। কথা শেষ করে রুদ্র ওঝা কিছু একটা মন্ত্র বলে সেখানে গাছের ওপর একটু জল ছিটিয়ে দিলেন। সেই দেহাবশেষ শ্মশানে নিয়ে যাওয়া হলো তার সৎকারের জন্য। গ্রামের মানুষ নিজের ঘরে ফিরছে।
কিরে, এবার কোথায় পালাবি? এতদিন ধরে বহু মানুষের জীবন তুই কেড়েছিস, এবার তোর হিসেব চুকানোর সময় এসেছে। কে আমাকে শাস্তি দেবে? তোমার মন্ত্র আর এই ছাই ভস্য দিয়ে? তার আগে তোর অহংকারের মুন্ডটা আমি নিজেই ছিঁড়ে নেব। রাগে ক্ষোভে সেই পিশাচ গর্জন করতে করতে এগিয়ে আসছে রুদ্র ওঝার দিকে। আর ঠিক তখনই রুদ্র ওঝা কিছু একটা মন্ত্র বলে হাতের মধ্যে থাকা ছাই ভস্য ছুঁড়ে দিল সেই পিশাচকে লক্ষ্য করে। সাথে সাথে পিশাচের জলীয় শরীরে দাউ দাউ করে নীলচে সবুজ শিখা জ্বলে উঠল। বল, বল কে তুই? কেন এই শেওড়া তলায় রক্ত পিপাসু হয়ে ঘুরে বেড়াচ্ছিস? সত্য না বললে এই আলো তোর আত্মাকে চিরতরে জ্বালিয়ে দেবে। ওই কুয়াশার কাছে, ওই শেওড়া তলায় আমার জমি কেড়ে নেওয়া হয়েছিল। ভিটে মাটি হারানোর পর শীতের রাতে ঠান্ডায় জমে গিয়েছিলাম। আমি ন্যায় পাইনি, অভিশাপ দিয়েছিলাম। যেই আমার ভিটের উপর লোভ করবে তার শরীর থেকে মাংস ছিঁড়ে নেব। তাই প্রতিজ্ঞা পূরণ করতে আমি অতৃপ্ত আত্মা হয়ে এখানে ঘাঁটি গেড়েছি। তোর যন্ত্রণা আমি বুঝি, কিন্তু তোর প্রতিশোধের আগুন আর 5টা নিরপরাধ মানুষকে পোড়াতে পারে না। তুই এই গ্রাম ছেড়ে চলে যা, কোনো বনে জঙ্গলে আস্তানা করগে যা। না, আমি যাব না। আমার জমি, আমার এই মাটি, আমার সব, যারা আমার ভিটে কেড়ে নিল, তাদের আমি তাদের রক্ত চাই। আমি কেন যাব? আমি কেন যাব? তোরা যা, তোরা চলে যা। তবে রে, ছেড়ে দে, এটা আমার ভিটে। আমায় মারিস না আমায়। আমি কোথায় যাব বল? আমার তো মুক্তি নেই। তোর মুক্তি আছে, তোর ভিটে তুই ফিরে পাবি না, কিন্তু শান্তি পাবি। তুই এই জায়গা ছেড়ে দে, তুই আমার সাথে চল, আমি তোকে মুক্ত করব। চলে আয় আমার সাথে। সবাই দেখল সে অতৃপ্ত আত্মা কালো ধোঁয়ার কুণ্ডলী হয়ে রুদ্র ওঝার ঝুলির মধ্যে প্রবেশ করল। রতন আর গ্রামবাসীরা ভয়ে বিস্ময়ে রুদ্র ওঝার দিকে তাকিয়ে রইল। রুদ্র ওঝা শান্ত মুখে তার ঝুলি বন্ধ করলেন এবং গভীর রাতের অন্ধকারে হনহন করে মিলিয়ে গেলেন সবার চোখের আড়ালে। শেওড়াতলার অভিশাপ মুক্তি পেল। বাঁশবেড়িয়া গ্রাম আবার শান্ত হল।